পুরো পৃথিবীতে এমন একটি অজানা দ্বীপ ছিল যেটিকে একসময় স্বর্গের মতো মনে করা হতো। কিন্তু কয়েকজন ভুল করে সেই দ্বীপে চলে যায়। সেখানে তারা এমন কিছু ভয়ঙ্কর রহস্যের সন্ধান পায় যার ফলে তারা আর কখনো সেখান থেকে ফিরে আসতে পারেনি। এই অ্যাডভেঞ্চারাস গল্পের শুরু হয় রিচার্ড নামের একজন যুবককে দিয়ে। রিচার্ড তখন ব্যাংককে নিজের ছুটি উপভোগ করছিল। সে প্রতি বছর নিজের কাজ থেকে 1 মাসের ছুটি নিত এবং বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো। রিচার্ডের মতে পুরো ছুটি কোনো বারে বা নাইট ক্লাবে কাটানোর চেয়ে বিভিন্ন দেশে ঘুরে সেখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানা অনেক বেশি ভালো। এই কারণেই রিচার্ড নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে খুব পছন্দ করত। এবারও সারাদিন ট্রাভেল করার পর রিচার্ড নিজের রুমে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু চাবি ব্যবহার করে ঠিকভাবে দরজা খুলতে পারছিল না। অনেক চেষ্টা করেও সে দরজার বাইরেই দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেখানে নসি নামে এক সুন্দরী মেয়ে আসে। রিচার্ডকে একটু সমস্যায় পড়তে দেখে সে এগিয়ে আসে, তার কাছ থেকে চাবিটি নিয়ে সহজেই দরজা খুলে দেয়। দুজন একে অপরের দিকে মিষ্টি করে হাসে, আর কোথাও একটা রিচার্ডের নসিকে বেশ পছন্দ হয়ে যায়। রিচার্ড যখন নসির সঙ্গে একটু কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে নসির বয়ফ্রেন্ড ইথান চলে আসে। ইথানকে দেখেই নসি তার সঙ্গে নিজের রুমে চলে যায়। বেচারা রিচার্ড তার কর্মজীবনেও একা ছিল, আর এখন ছুটিতেও একাই রয়ে গেল। শেষ পর্যন্ত সে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রিচার্ড বিছানায় শুয়ে অনেক কিছু ভাবছিল, কিন্তু ঠিক তখনই তার রুমের উপরের অংশ দিয়ে এক অচেনা লোক ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে রিচার্ড একদমই ভয় পায় না, কারণ এই রুমে চুরি করার মতো তেমন কিছুই ছিল না। অচেনা লোকটি ধীরে ধীরে সেই জায়গাটি খুলে নিজের মাথা বের করে রিচার্ডের সঙ্গে কথা বলতে শুরু করে। সে রিচার্ডের কাছে একটি সিগারেট চায়, কিন্তু রিচার্ডের কাছে সিগারেট ছিল না। পরে সেই লোকটি রিচার্ডকে একটি সিগারেট অফার করে। দেখে মনে হচ্ছিল লোকটি রিচার্ডকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চায়। অবশেষে সে রিচার্ডের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে। লোকটি বলে, পুরো পৃথিবীতে এমন একটি দ্বীপ রয়েছে যেটি দেখতে অসম্ভব সুন্দর, একেবারে স্বর্গের মতো। সেই দ্বীপে এমন অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। সেখানকার জল একবারে স্বচ্ছ এবং নীল রঙের। জায়গাটি দেখে মনে হবে সত্যিই যেন স্বর্গে চলে এসেছি। এরপর সেই অচেনা লোকটি রিচার্ডকে জানায় কিছু মানুষ সেই দ্বীপে যাওয়ার চেষ্টা করছিল, আর তাদের মধ্যে সেই লোকও নিজেও ছিল। সে নিজে সেই রহস্যময় দ্বীপে গিয়েছিল, কিন্তু দ্বীপটির অপরূপ সৌন্দর্য ও প্রকৃতির মুগ্ধতার পাশাপাশি সেখানে এমন কিছু অজানা বিষয়ও রয়েছে যার কারণে সেই দ্বীপে যাওয়া বাকি মানুষগুলো আর কখনো সেখান থেকে ফিরে আসতে পারেনি। লোকটি কোনোভাবে সেই জায়গা থেকে পালিয়ে আসতে পেরেছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল তার মানসিক অবস্থাও আর স্বাভাবিক নেই। রিচার্ডের সঙ্গে কথা বলার সময় লোকটি অদ্ভুত আচরণ করছিল এবং তার কথাবার্তাও ছিল বেশ অস্বাভাবিক। রিচার্ড লোকটিকে এক প্রকার পাগল মনে করে এবং তাকে চলে যেতে বলে। এরপর রিচার্ডের ঘুম পেয়ে যায়, সে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে রিচার্ড নিজের দরজার উপর একটি কাগজ দেখতে পায়। কাগজটি খুলে সে বুঝতে পারে সেখানে একটি ম্যাপের লোকেশন দেওয়া হয়েছে, আর সেই লোকেশনটি থাইল্যান্ডের একটি জায়গা। সেখানে অদ্ভুত ধরনের এক সমুদ্র সৈকতের উল্লেখ করা হয়েছে। রিচার্ডের মনে হতে থাকে সম্ভবত এটি সেই রহস্যময় দ্বীপ যার কথা আগের রাতে সেই অচেনা লোকটি বলেছিল। এই ব্যাপারে আরও জানার জন্য রিচার্ড সরাসরি পাশের রুমে অর্থাৎ সেই লোকটির কাছে যায় কিছু জিজ্ঞাসা করার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। দরজা খোলাই ছিল, ভেতরের সমস্ত জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এরপর জানা যায় সেই অচেনা লোকটি আত্মহত্যা করেছে, আর তার শরীরে তৈরি হয়েছিল কিছু অদ্ভুত ধরনের দাগ। এখন বেচারা রিচার্ড এই পরিস্থিতিতে কি করবে, তাই সে পুলিশ অফিসারদের ফোন করে দেয়। পুলিশ অফিসাররা এসে পুরো ঘটনাটি তদন্ত করে এবং ওই লোকটির মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে নেয়। রিচার্ডকেও সবকিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে একজন সাক্ষী হিসাবে গ্রহণ করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর রিচার্ড সরাসরি তার বন্ধু নসি এবং তার বয়ফ্রেন্ড ইথানের কাছে চলে যায়। রিচার্ড তাদের ম্যাপটি দেখিয়ে বলে সে এমন একটি দ্বীপের সন্ধান পেয়েছে যেটি দেখতে একেবারে স্বর্গের মতো। সেখানকার সবকিছু নাকি একেবারে আলাদা, এমনকি সেখানে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এখন রিচার্ডের মনে সে জায়গাটি নিজের চোখে দেখার প্রবল ইচ্ছা জেগে ওঠে। আর রিচার্ড এতটা হাইপ তৈরি করে ফেলায় ইথান ও নসির মনেও কৌতূহল তৈরি হয়।
তারাও সেই রহস্যময় জায়গাটি দেখতে চায়। তাই আর দেরি না করে তিনজন সিদ্ধান্ত নেয় তারা ম্যাপটি অনুসরণ করে সেই দ্বীপে যাবে। তিনজন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে একটি জাহাজে করে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ ভ্রমণ করার পর তারা একটি বন্দরে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে সেই দ্বীপে যাওয়ার জন্য তাদের একটি ছোট নৌকা ভাড়া করতে হবে। তাই তারা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে খাওয়া দাওয়া করে এবং কয়েক ঘন্টার মধ্যেই প্রয়োজনীয় সব জিনিসপত্র সংগ্রহ করে নেয়। এরপর তারা দ্বীপের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়। এর মধ্যে রিচার্ড ও তার সঙ্গীরা সেখানে এক রাত থাকার জন্য একটি রুম ভাড়া করে নেয়। কিন্তু নিজের রুমে ঢোকার সময় আবারও রিচার্ডের সেই একই সমস্যা হয়, সে দরজাটি খুলতে পারছিল না। জানি না সব দরজার সঙ্গে রিচার্ডের কি এমন সমস্যা ছিল যে কোনো দরজায় যেন তার জন্য ঠিকমতো খুলতে চায় না। এবার রিচার্ড বেশ বিরক্ত হয়ে যায়। ঠিক তখনই সেখানে দুজন স্থানীয় ছেলে বসেছিল। তারা রিচার্ডকে কিছু বলছিল। তারা রিচার্ডকে বলে, যতক্ষণ না তোমার দরজা খুলছে ততক্ষণ এখানে এসে আমাদের সঙ্গে বসে চিল করো। রিচার্ডও তাদের সঙ্গে বসে সিগারেট খেতে শুরু করে। এরপর সেই দুই ছেলে রিচার্ডকে এমন একটি জায়গার কথা বলতে শুরু করে যে জায়গার কথা সে হয়তো স্বপ্নেও কখনো ভাবেনি। তাদের মতে সেই জায়গাটি থাইল্যান্ডের মধ্যেই কোথাও রয়েছে, কিন্তু কিভাবে সেখানে পৌঁছানো যায় তা এখনো কেউ জানে না। রিচার্ড তাদের কথাগুলো মন দিয়ে শুনতে শুরু করে। তার মনে সন্দেহ জাগে তারা কি সেই একই দ্বীপের কথা বলছে যার উদ্দেশ্যে রিচার্ড ও তার সঙ্গীরা যেতে চলেছে। দুই ছেলে এবার জায়গাটির ব্যাপারে আরো বিস্তারিত বলতে শুরু করে। তারা জানায় এমন একটি দ্বীপ যেখানে জল একেবারে স্বচ্ছ, চারিদিকে রয়েছে অসংখ্য নারকেল গাছ, আর ভালোভাবে অনুসন্ধান করলে সেখানে প্রচুর হিরে এবং সোনার মতো মূল্যবান সম্পদের সন্ধানও পাওয়া যেতে পারে। কিন্তু সমস্যা একটাই, এই রহস্যময় দ্বীপটির ব্যাপারে এখনো প্রায় কেউই জানে না। আর যারা এই দ্বীপটির ব্যাপারে জানে এবং সেখানে যাবার চেষ্টা করেছে তাদের কেউই আর কখনো ফিরে আসেনি। রিচার্ড তখনই বুঝে যায় ওই দুই ছেলে আসলে সেই একই অজানা দ্বীপের কথা বলছে। রিচার্ড চাইলে তখনই তাদের দ্বীপটির ব্যাপারে সবকিছু বলতে পারত এবং তাদের আসল ম্যাপটিও দিয়ে দিতে পারত, কিন্তু সে জানতো এটি একটি সম্পূর্ণ অজানা দ্বীপ এবং সেখানে একসঙ্গে বেশি মানুষ গেলে বিপদ আরও বেড়ে যেতে পারে। তাই যত কম মানুষ এই জায়গাটির ব্যাপারে জানবে ততই ভালো, তাহলে অন্তত তারা নিরাপদে সেখানে পৌঁছানোর সুযোগ পাবে। তাই রিচার্ড প্রথমে নিজের আসল ম্যাপটির একটি কপি তৈরি করে। পরদিন সকালে সেই ম্যাপের কপিটি সে ওই দুই স্থানীয় ছেলের কাছে রেখে দেয়। এরপর সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রিচার্ড নসি এবং ইথানকে সঙ্গে নিয়ে নিজের যাত্রা শুরু করে। তবে রহস্যময় জায়গায় যাওয়ার আগে রিচার্ড কিছুটা নিরাপত্তার ব্যবস্থাও করে নেয়, কারণ তারা এমন একটি অজানায় জায়গায় যাচ্ছে যার ব্যাপারে কাউকে কিছু জানানো হয়নি। অন্তত এমন একজনের কাছে তাদের যাওয়ার পথের তথ্য থাকা দরকার, যাতে তারা কোথায় গেছে তার একটা ধারণা থাকে। এই কারণেই রিচার্ড ম্যাপের একটি কপি ওই দুই স্থানীয় ছেলের কাছে রেখে দেয়, ফলে তারা বুঝতে পারবে দ্বীপটির যাওয়ার পথ কোথায়। আর রিচার্ডও তার সঙ্গীরা কোনো বিপদে পড়লে তারাও সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে পারবে। এরপর রিচার্ড, নসি এবং ইথান একটি নৌকা ভাড়া করে সেই নৌকায় করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। রিচার্ডের কাছে পর্যাপ্ত টাকা ছিল, চাইলে সে আরও বড় কোনো জাহাজ নিয়ে আসতে পারত, কিন্তু কথা বলে তারা জানতে পারে কোনো জাহাজের মালিকই সেই জায়গায় যেতে রাজি নয়। অর্থাৎ সবাই কোনো না কোনোভাবে বুঝতে পারে যে জায়গাটি বেশ বিপজ্জনক। আর কোনো উপায় না থাকায় তিনজন একটি ছোট নৌকায় উঠে সরাসরি একটি দ্বীপের দিকে রওনা দেয়। তবে এই দ্বীপটি সেই রহস্যময় দ্বীপ ছিল না যার সন্ধানে তারা বের হয়েছিল। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই তারা রাতটা সেখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। এখন থেকে বোঝা যাবে তাদের সার্ভাইভাল স্কিল আসলে কতটা ভালো। ধীরে ধীরে রাত নেমে আসে। কোনোভাবে তাদের রাতটা ভালোভাবেই কেটে যায়। তবে তারা জানতো পরদিন তাদের অনেক কঠিন পরিশ্রম করতে হবে। পরদিন রিচার্ড, নসি এবং ইথান সেই স্বচ্ছ নীল জলের কাছে পৌঁছে যায়। জলের ওপারেই ছিল সেই দ্বীপ যেখানে তাদের যেতে হবে এবং কাঙ্ক্ষিত জায়গাটি খুঁজে বের করতে হবে। দ্বীপটি ও তাদের অবস্থানের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল, তাই তারা সাঁতার কেটে যাওয়াকেই সবচেয়ে ভালো উপায় মনে করে। তিনজন অনেক সাহস করে জলে নেমে পড়ে এবং যেভাবেই হোক সাঁতার কাটতে শুরু করে। অনেকক্ষণ সাঁতার কাটার পর অবশেষে তারা সেই দ্বীপে পৌঁছে যায়। দ্বীপটি ছিল বিশাল আকারের এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু ম্যাপও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না দ্বীপের ঠিক কোন জায়গায় সেই স্বর্গের মতো জায়গাটি রয়েছে। হয়তো জায়গাটি দ্বীপের একবারে মাঝখানে, যার জন্য তাদের আরও একটা পথ পাড়ি দিতে হবে। এসব নিয়ে বেশি না ভেবে তিনজনই চারপাশ এক্সপ্লোর করতে করতে সামনে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পথ চলার পর হঠাৎ তারা কিছু অদ্ভুত ধরনের গাছপালা দেখতে পায়।
দেখে মনে হচ্ছিল সেখানে নিয়মিত চাষাবাদ করা হয়। কাছে গিয়ে তারা আসল সত্যিটা বুঝতে পারে, এই গাছগুলো আসলে বিভিন্ন ধরনের নেশা জাতীয় উদ্ভিদ, অর্থাৎ যেসব গাছ থেকে ড্রাগস এবং অন্যান্য নেশা জাতীয় পদার্থ তৈরি করা হয় সেগুলোই এখানে চাষ করা হচ্ছিল। পরে এসব গাছ থেকে নেশা জাতীয় উপাদান সংগ্রহ করে বিভিন্ন কারখানায় সেগুলো তৈরি করা হতো। একসময় বিষয়টি দেখে তিনজন হেসেই ফেলল, কারণ তারা প্রাপ্তবয়স্ক এবং নেশা জাতীয় জিনিস সম্পর্কে জানত। কিন্তু রিচার্ডের মাথায় তখন অন্য প্রশ্ন ঘুরছিল, এই নির্জন দ্বীপের মধ্যে কেউ কিভাবে এত বড় পরিমাণে নেশা জাতীয় উদ্ভিদের চাষ করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনজন সে বিশাল চাষের জায়গাটির মধ্যে ঘুরে ঘুরে দেখতে থাকে। ঠিক তখনই রিচার্ডের চোখে পড়ে একটি বানরের দিকে। বানরটিকে দেখে প্রথমে সে খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ রিচার্ড লক্ষ্য করে বানরটির গলায় একটি দড়ি বাঁধা রয়েছে, আর সেই দড়িটি সরাসরি একজন লোকের হাতে বাঁধা। লোকটির হাতে একটি বন্দুকও ছিল। সৌভাগ্যবশত সে লোকটি তখন ঘুমিয়েছিল, কিন্তু বানরটি রিচার্ড ও তার বন্ধুদের দেখতে পেতেই লোকটির হাত নাড়াতে শুরু করে, ফলে লোকটির ঘুম ভেঙে যায়। লোকটি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে ওঠে এবং বন্দুক হাতে নিয়ে চারপাশে নজর দিতে শুরু করে। ভালো ব্যাপার হলো রিচার্ড বিষয়টি বুঝতে পেরেছিল, তাই সে দ্রুত নসি ও ইথানকে নিয়ে সেই চাষের জায়গায় ভেতরে লুকিয়ে পড়ে। এরপর তারা জানতে পারে এই এলাকায় আরও অনেক লোক রয়েছে এবং তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রও রয়েছে। এই লোকেরাই দ্বীপটির মধ্যে অত্যন্ত গোপনে নেশা জাতীয় উদ্ভিদের চাষ করছিল, কারণ স্বাভাবিকভাবেই সরকার এসব নেশা জাতীয় পদার্থের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ ধরনের পদার্থের চাষ করা বেআইনি এবং কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এই কারণেই লোকগুলো এমন একটি নির্জন দ্বীপ বেছে নিয়েছিল, যেখানে সাধারণ মানুষের পৌঁছানো প্রায় অসম্ভব। কিন্তু এখন তারা বুঝে গেছে দ্বীপে অচেনা কেউ এসেছে, তাই সবাই অস্ত্র হাতে নিয়ে পুরো চাষের জায়গাটিতে খুঁজতে শুরু করে। বেচারা রিচার্ড, নসি এবং ইথান কোনোভাবে লুকিয়ে লুকিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। তারা জানতো না এই লোকগুলো যদি তাদের ধরে ফেলে তাহলে তাদের সঙ্গে কি করবে। তবে একটা বিষয় নিশ্চিত ছিল, এই লোকগুলো তাদের সহজে ছেড়ে দেবে না। অবশেষে রিচার্ড, নসি ও ইথান কোনোভাবে সেই নেশা জাতীয় উদ্ভিদের চাষের এলাকা থেকে বেরিয়ে আসে। কিন্তু মনে হচ্ছিল ভাগ্য তাদের একদমই সহায়তা করছে না, কারণ সামনে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না। সেখানে ছিল বিশাল একটি জলপ্রপাত। এখন তিনজনই বুঝতে পারছিল না তারা কিভাবে এখান থেকে বের হবে। সেখান থেকে সরাসরি নিচে ঝাঁপ দেওয়াও অত্যন্ত বিপজ্জনক হতে পারে। অন্যদিকে তারা যদি দ্রুত কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে পেছনে থাকা সশস্ত্র লোকগুলো খুব শীঘ্রই তাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু এবার এই জায়গায় রিচার্ড আর ইথানের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, এখন কি করা উচিত। ঠিক তখনই পাগলাটে নসি আর কিছু না ভেবেই সোজা সেখান থেকে লাফ দিয়ে জলে ঝাঁপ দেয়। নসি এতটা সাহস দেখিয়ে জলে ঝাঁপ দেওয়ার পর রিচার্ড আর ইথান আর পিছিয়ে থাকে না, তারাও জলে ঝাঁপ দেয়। ভালো ব্যাপার হলো জলটা অনেক গভীর ছিল, জল অনেক নিচে থাকায় তারা কেউ আঘাত পায়নি। বরং রিচার্ড, নসি এবং ইথানের কাছে ব্যাপারটা বেশ মজারই লাগছিল। কিন্তু হঠাৎ পাশ থেকে একজন লোক তাদের জন্য হাততালি দিতে শুরু করে। সে বলে, এই কাজটি করতে আমার কয়েক দিন লেগেছিল, অথচ তোমরা তিনজন প্রথমবারই করে ফেললে। তোমাদের মধ্যে সত্যিই অনেক সাহস আছে। এরপর সেই কালো লোকটি তিনজনকে সরাসরি নিজের বস্তিতে নিয়ে যায়। রিচার্ড, নসি এবং ইথান পুরো দ্বীপে এত মানুষের একটি বস্তি দেখে একেবারে অবাক হয়ে যায়। তারা জানতে পারে এই লোকগুলো এখানে ভ্রমণ করতে আসেনি, বরং তারা এই দ্বীপেই বসবাস করে এবং এখানে নিজেদের জীবন যাপন করে। এই জায়গাটি সম্পূর্ণভাবে বাইরের পৃথিবী থেকে আলাদা ছিল। এখানে কোনো আধুনিক প্রযুক্তি নেই, এমনকি কারোর কাছে মোবাইল ফোনও নেই। তাদের জীবনযাত্রা অনেকটা সেই প্রাচীন সময়ের মতো, যখন মানুষ প্রকৃতির মধ্যে বসবাস করে নিজেদের প্রয়োজন মেটাতে। অনেকের মতে ঈশ্বর মানুষকে আধুনিক জীবনযাপনের জন্য নয়, বরং বেঁচে থাকার জন্য সৃষ্টি করেছেন। এই কাবিলার মানুষগুলোও যেন সেই ধারণাটি অনুসরণ করে। তারা শুধু ততটাই কাজ করে যতটা করলে তাদের জীবনধারণ সম্ভব হয়। তাদের কোনো 9টা থেকে 5টার অফিস যেতে হয় না, বড় কোনো ব্যবসা পরিচালনা করতে হয় না। তাদের জীবন ছিল খুবই সাধারণ এবং লক্ষ্যও ছিল একটাই, বেঁচে থাকা এবং নিজের জীবনটা শান্তিতে কাটিয়ে দেওয়া। এদিকে রিচার্ড, নসি এবং ইথানকে ওই কাবিলার লোকেরা খুব ভালোভাবে স্বাগত জানায় এবং তাদের নিয়ে যাওয়া হয় তাদের নেতার কাছে। সেই কাবিলার নেতার নাম ছিল সেল। সেল যখন তিনজনকে দেখে তখন সে তাদের কাছে জিজ্ঞাসা করে, তোমরা এই জায়গার কথা কার কাছ থেকে জানতে পেরেছ? তখন রিচার্ড তাকে পুরো ঘটনাটাই খুলে বলে। সে জানায় তার পাশের রুমে একজন লোক ছিল যে তাকে এই জায়গাটির একটি ম্যাপ দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সেই লোকটি পরে আত্মহত্যা করে মারা গেছে। রিচার্ডের কথা শুনে সেল সঙ্গে সঙ্গেই বুঝতে পারে। সে জানায় এই অচেনা লোকটি প্রথমে এই জায়গার সন্ধান পেয়েছিল
তার কারণেই তারা এই দ্বীপে এসে বস্তি গড়ে তুলেছিল। কিন্তু কিছুদিন পর সেই লোকটির মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। সে আর কিছুই ঠিকমতো বুঝতে পারছিল না এবং শেষ পর্যন্ত এই জায়গা ছেড়ে চিরতরে চলে যায়। সেল ও লোকটির মৃত্যুর খবর শুনে দুঃখ প্রকাশ করে। এরপর সেল তিনজনকে আরো একটি প্রশ্ন করে, তোমরা এখানে আসার ব্যাপারে কি অন্য কাউকে জানিয়েছো? নসি ও ইথান দুজনেই বলে তারা কাউকে কিছু জানায়নি, কিন্তু রিচার্ড জানতো এখানে আসার আগে সে দুজন মানুষকে এই জায়গার কথা জানিয়েছিল। তারপরও রিচার্ড মিথ্যা বলে দেয়, সে কাউকে কিছুই জানায়নি। তাদের কথা শোনার পর সেল সেই আসল ম্যাপটিও পুড়িয়ে ফেলে, কারণ সে চায় না বাইরের পৃথিবীর আর কোনো মানুষ এই দ্বীপে এসে পৌঁছাক। আর ভয় ছিল সবাই যদি এই জায়গার কথা জেনে যায় তাহলে একসময় দ্বীপটি মানুষের ভিড়ে ভরে যাবে। আধুনিক মানুষ এই জায়গাটিকে নিজেদের পর্যটন কেন্দ্রে পরিণত করে ফেলবে। রিচার্ড এবং তার দুই সঙ্গীও সেলের কথাটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল। এরপর তিনজন বেশ আনন্দের সঙ্গে দ্বীপটি ঘুরে দেখতে শুরু করে। ভ্রমণ করতে করতে তারা একটি অত্যন্ত সুন্দর সমুদ্র সৈকতের কাছে পৌঁছে যায়। সেখানকার জল ছিল একেবারে স্বচ্ছ এবং নীল। চারিদিকে বিশাল বিশাল পাহাড়ের সারি, যা জায়গাটির সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। রিচার্ড, নসি এবং ইথান এই দৃশ্য দেখে একেবারে মুগ্ধ হয়ে যায়। তাদের জীবনে তারা এর আগে কখনো এমন সুন্দর জায়গা দেখেনি। রিচার্ডের মতে মানুষ যে জায়গাটিকে স্বর্গ বলে মনে করে এটি ঠিক তেমনই একটি জায়গা। তাই রিচার্ড, নসি এবং ইথান কিছুদিন এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। দ্বীপের সবাই তাদের তিনজনকে অতিথি হিসাবে গ্রহণ করে এবং তাদের নিজেদের জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের কাজকর্ম শেখাতে শুরু করে। যেমন দ্বীপের স্বচ্ছ পানিতে সবাই মিলে মাছ ধরা এবং বিভিন্ন ধরনের খেলা করা। সেখানে সবাই ছিল একেবারে স্বাধীন, যে যার মতো করে নিজের জীবন কাটাতে পারত। কারো ওপর কারো কোনো চাপ ছিল না, এমনকি পরিবারের দায়িত্ব সামলানোর কোনো ঝামেলা ছিল না। এমন আরামদায়ক জীবনই রিচার্ড অনেক আগে থেকে চেয়ে আসছিল। কারণ একজন মানুষ যার পুরো সময়টাই অফিসের কাজে কেটে যায়, সকাল 9টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত চাকরি করে আবার বাড়ি ফিরে আসা, সেই বুঝতে পারে এমন স্বাধীন জীবনের মূল্য কতটা। দুনিয়ার সব আনন্দের বিষয় বাদ দিয়ে একই রুটিনের মধ্যে জীবন কাটাতে হয়। কিন্তু এই শান্ত এবং অপূর্ব সুন্দর জায়গায় এসে রিচার্ডের মনে হচ্ছিল জীবনে এখনো অনেক কিছু করার বাকি আছে। এরপর সেই কালো লোকটি রিচার্ড ও তার বন্ধুদের জানায় যখনই তাদের কোনো প্রয়োজন হয় তারা কাছের একটি শহরে চলে যায়। দ্বীপে পাওয়া বিভিন্ন নেশাজাতীয় পদার্থ তারা শহরে নিয়ে গিয়ে বিক্রি করত এবং সেই টাকা দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসতো। এই কারণে তাদের কখনোই প্রয়োজনীয় রিসোর্সের খুব বেশি অভাব হতো না। আর বেশিরভাগ ফল, সবজি এবং অন্যান্য খাবার তারা নিজেরাই দ্বীপে চাষ করত। সেল আরও জানায় প্রথম দিকে এই জায়গায় স্থানীয় কৃষকরাই বাস করত, কিন্তু যখন তারা এই জায়গাটির ব্যাপারে জানতে পারে তখন ধীরে ধীরে তারাও এখানে চলে আসে। স্থানীয় কৃষকরা তাদের এখানে বসবাস করার অনুমতি দিয়েছিল, তবে তাদের একটি শর্ত ছিল, এই জায়গার ব্যাপারে বাইরে আর কোনো মানুষকে জানানো যাবে না, কারণ তাদের কাছে এই জায়গাটি অত্যন্ত মূল্যবান। এখানে যত কম মানুষ থাকবে ততই ভালো। ধীরে ধীরে রিচার্ড এবং তার সঙ্গীরাও দ্বীপের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। এরপর আমরা জানতে পারি রিচার্ডের মনে নসির প্রতি এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছিল, তাই সে নসিকে ডেকে নিজের মনের কথাও জানিয়ে দেয়। কিন্তু রিচার্ড নিজেকে একটা জায়গায় আটকে রাখছিল, কারণ নসি তখন তার বয়ফ্রেন্ড ইথানের সঙ্গে সম্পর্কে ছিল। রিচার্ড ভাবছিল নসি কিভাবে ইথানের সঙ্গে প্রতারণা করতে পারে, কিন্তু রিচার্ড ও নসির মধ্যে কথা বলতে বলতে নসিও পরিষ্কার করে দেয় যে সে রিচার্ডকে পছন্দ করে। তাহলে এরপর আর কি হওয়ার ছিল? দুজনেই ইথানের কথা না ভেবে একে অপরের কাছাকাছি চলে আসে, এমনকি তারা একে অপরকে কিস করে। কিন্তু এই সত্যি আর কতদিন লুকিয়ে রাখা সম্ভব? পরের দিন ইথানও পুরো বিষয়টি জানতে পারে। প্রথমে রিচার্ডের ওপর তার প্রচন্ড রাগ হয়, কারণ সে রিচার্ডকে একজন বন্ধু হিসাবে বিশ্বাস করেছিল, কিন্তু রিচার্ডই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রাগের মাথায় ইথান নসির সঙ্গে সম্পর্কও শেষ করে দেয়। অর্থাৎ একদিক থেকে দেখলে রিচার্ড এবং নসি এখন পুরোপুরি স্বাধীন। এরপর তারা দুজন একটি সম্পর্কে জড়িয়ে পড়ে এবং বেশ আনন্দেই সময় কাটাতে থাকে। এর মধ্যে একদিন দ্বীপটিতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সবাই গাছপালার নিচে গিয়ে আশ্রয় নেয়। তারা বলতে থাকে এই মুহূর্তে মাছ ধরতে যাওয়া সম্ভব নয়। বৃষ্টির সময় সমুদ্রের বড় বড় ঢেউ ওঠে এবং তখন মাছ ধরতে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কিন্তু রিচার্ড এসব কথা মানতে চায় না। তার কিছু রোমাঞ্চকর কাজ করার ইচ্ছা ছিল, তাই সে চ্যালেঞ্জ নিয়ে ফেলে যে এমন বৃষ্টির মধ্যেও সে মাছ ধরতে যাবে। সবাই তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু রিচার্ড হাতে একটি বর্শা নিয়ে সরাসরি জলে নেমে যায়। তার বিশ্বাস ছিল যে সে সবার চেয়ে বড় একটি মাছ ধরে নিয়ে আসবে। রিচার্ড একটু সামনে এগোতেই জলের স্রোত আরও শক্তিশালী হয়ে ওঠে। ঠিক তখনই পেছনে থাকা সবাই রিচার্ডকে চিৎকার করে ফিরে আসতে বলে।
কিন্তু রিচার্ড তাদের ইশারা ঠিকমতো বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর জানা যায় জলের নিচে একটি হাঙর রয়েছে, আর সেই হাঙরটি সরাসরি রিচার্ডের দিকে এগিয়ে আসছে তাকে আক্রমণ করার জন্য। রিচার্ডও এবার হাঙরটিকে দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে এই বিপদ থেকে বাঁচবে। এই মুহূর্তে রিচার্ড জলের মধ্যে একেবারে আটকে গেছে। কিছুক্ষণ সে ভাবতে থাকে এখন কি করা উচিত, কিন্তু বেঁচে থাকার জন্য রিচার্ডকে লড়াই করতে হবে। তার হাতে থাকা বর্শাটি দিয়ে সে দ্রুত হাঙরটির পেটে আঘাত করে। এভাবে একের পর এক আঘাত করতে থাকায় শেষ পর্যন্ত হাঙরটি মারাত্মকভাবে আহত হয়ে মারা যায়। রিচার্ড যখন আবার তীরে ফিরে আসে তখন সবাই ভীষণ খুশি হয়ে যায়। এক অর্থে এই ঘটনাটির পর রিচার্ড দ্বীপের সবার মধ্যে বেশ বিখ্যাত হয়ে যায়। এখন সবাই তাকে অত্যন্ত সাহসী একজন মানুষ হিসাবে দেখতে শুরু করে। পরদিন আবার একটি সমস্যা দেখা দেয়। তারা যে ধানের চাষ করেছিল সেটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তাদের অনেক খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যায়। এখন তাদের কাছে রিসোর্সের প্রচণ্ড অভাব দেখা দিয়েছে, তাই প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে এবার তাদের শহরে যেতে হবে। সেল এবার সিদ্ধান্ত নেয় শহরে প্রয়োজনীয় সব জিনিসপত্র আনতে রিচার্ড তার সঙ্গে যাবে। রিচার্ড আর এই প্রস্তাব ফিরিয়ে দিতে পারে না। এবার দ্বীপের সবাই তাকে বলতে শুরু করে কার কি কি জিনিস প্রয়োজন। কিছুক্ষণের মধ্যে রিচার্ড ও সেল শহরে পৌঁছে যায় এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে। কিন্তু শহরের পরিবেশ রিচার্ডের কাছে খুবই অদ্ভুত লাগছিল। সে যত তাড়াতাড়ি সম্ভব সেই শান্ত নিরিবিলি দ্বীপে ফিরে যেতে চাইছিল, কারণ শহরে ছিল প্রচণ্ড কোলাহল। তার মনে হচ্ছিল শহরে সবাই যেন একটি নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে আটকে আছে, যেখানে থেকে তারা কখনোই বের হতে পারে না। এই কারণেই রিচার্ড এখন সে দ্বীপেই থাকতে চাইছিল। একই সঙ্গে সে নিজেকেও প্রতিশ্রুতি দিয়েছিল দ্বীপটির ব্যাপারে সে বাইরের কাউকে আর কিছু বলবে না। এরপর রিচার্ড ও সেল একটি বারে গিয়ে বসে। ঠিক তখনই সেখানে সেই দুই ছেলে চলে আসে যাদের রিচার্ড আগে ম্যাপ দিয়েছিল। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধু ছিল। তারা সরাসরি রিচার্ডের কাছে এসে তাকে ধন্যবাদ জানায়। তারা জানায় খুব শীঘ্রই তারা সেই দ্বীপে যাওয়ার পরিকল্পনা করছে এবং জায়গাটি নিজের চোখে দেখতে চায়। কিন্তু রিচার্ড তখন বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য বলে সবটাই নাকি একটা মজা ছিল। সে বলে আমি তোমাদের এমনিই একটা এলোমেলো ম্যাপ দিয়েছিলাম, ওই ধরনের কোনো জায়গা আসলে অস্তিত্বই নেই। কিন্তু ওই ছেলেরা এতটাও বোকা ছিল না। তারা রিচার্ডের কথা বিশ্বাস করেনি এবং নিজেদের অনুসন্ধান চালিয়ে যেতে থাকে। এদিকে এই পুরো বিষয়টি সেলের কাছেও পৌঁছে যায়। সেল কিছুটা রেগে যায়, কারণ রিচার্ড অন্য লোকেদেরও দ্বীপের ব্যাপারে জানিয়ে দিয়েছিল। তবে সেল রিচার্ডকে বলে সে এই বিষয়টি দ্বীপের আর কাউকে জানাবে না, কিন্তু এর বিনিময়ে রিচার্ডকে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে হবে। রিচার্ড প্রথমে কিছুই বুঝে উঠতে পারে না, শেষ পর্যন্ত তাকে সেলের কথায় রাজি হতে হয়। দুজন একসঙ্গে কিছু ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর পর প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে দ্বীপের দিকে ফিরে আসে। তাদের কাছে এবার পর্যাপ্ত রিসোর্স চলে এসেছিল। সবাই এতে বেশ খুশি হয়ে যায় এবং আবার আগের মতো নিজেদের জীবনযাপন করতে শুরু করে। কিন্তু পরদিনই নতুন বিপদ দেখা দেয়। মাছ ধরার সময় একটি হাঙর তাদের দুজন সঙ্গীকে আক্রমণ করে গুরুতরভাবে আহত করে। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায় এবং অন্যজন গুরুতর আহত হয়। তাকে দ্রুত তীরে নিয়ে আসা হয়, কিন্তু সমস্যা হলো তাদের কাছে পর্যাপ্ত ওষুধ ছিল না, আর কোনো ডক্টর দ্বীপে নিয়ে আসার ঝুঁকিও তারা নিতে চাইছিল না। তাই দ্বীপে থাকা যেসব চিকিৎসা সরঞ্জাম ছিল সেগুলো ব্যবহার করে তারা আহত লোকটির চিকিৎসা করার চেষ্টা করে। কিন্তু সবাই জানতো তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। কয়েকদিন ধরে যন্ত্রণায় ভোগার পর শেষ পর্যন্ত তাকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। ইথান সবাইকে বোঝানোর চেষ্টা করছিল তাদের ওই আহত মানুষটিকে শহরে নিয়ে যাওয়া উচিত, কিন্তু কেউ তার কথা শোনেনি। সবাই তাকে জঙ্গলে রেখে চলে যায়। তবে ইথান শেষ মুহূর্ত পর্যন্ত সেই লোকটির সঙ্গে থেকে যায়। এরপর এক রাতে রিচার্ড যখন ঘুমিয়েছিল তখন সেল এসে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সে রিচার্ডকে নিয়ে সমুদ্রের ধারে চলে যায়। সেখান থেকে সে অন্যদিকে কয়েকজন মানুষকে দেখায়। তারা ছিল সেই একই লোকেরা যাদের রিচার্ড আগে ম্যাপ দিয়েছিল। তাদের হাতে সেই ম্যাপটি দেখে সেল একেবারে অবাক হয়ে যায়, কারণ রিচার্ড তাকে জানায়নি যে সে আসল ম্যাপটির আরও একটি কপি তৈরি করেছিল এবং সেই কপিটি ওই লোকেদের কাছে দিয়ে দিয়েছিল। সেল তখন রিচার্ডকে শাস্তি দেয়। সে বলে রিচার্ডকে এখানেই থাকতে হবে। যখন ওই লোকেরা দ্বীপের দিকে আসবে তখন রিচার্ডকে তাদের ফিরিয়ে দিতে হবে এবং তাদের কাছ থেকে ম্যাপটি নিয়ে পুড়িয়ে ফেলতে হবে। এরপর সেল সেখান থেকে চলে যায়। রিচার্ড তখন একেবারে একা হয়ে পড়ে। রাত তখন অনেক হয়ে যাওয়ায় সে সেখানেই থেকে যায়। কিছুক্ষণ পর হঠাৎ নসি সেখানে চলে আসে। নসি রিচার্ডকে সজোরে একটি চড় মারে, কারণ সেল ইতিমধ্যেই কাবিলার সবাইকে সত্যিটা জানিয়ে দিয়েছে রিচার্ড কিভাবে ওই লোকেদের ম্যাপ দিয়েছিল এবং শহরে থাকার সময় সেল ও রিচার্ডের মধ্যে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল।
রিচার্ড নসিকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু নসি তার কোনো কথা শুনতে চায় না। শেষ পর্যন্ত নসি রিচার্ডের সঙ্গে সম্পর্ক শেষ করে সেখান থেকে চলে যায়। এখন বেচারা রিচার্ড একেবারে মানসিকভাবে ভেঙে পড়ছিল। সে আর কাবিলার লোকজনের কাছেও ফিরে আসতে পারছিল না, কারণ তারাও এখন রিচার্ডকে নিজেদের শত্রু মনে করতে শুরু করেছে। তাই রিচার্ড সেই সমুদ্র তীরেই থেকে যায়, যাতে অন্য লোকেরা দ্বীপে আসতে না পারে। সে সবসময় নজর রাখছিল ওই লোকগুলো কী করছে। কিন্তু এই পুরো পরিস্থিতি ধীরে ধীরে রিচার্ডের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলতে শুরু করে। সে মানসিকভাবে অস্থির হয়ে পড়ছিল, এমনকি তার মাথায় এমন সব দৃশ্য ভেসে উঠতে শুরু করে যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। একসময় সে নিজেকে যেন কোনো ফরেস্ট সার্ভাইভাল গেমের মধ্যে কল্পনা করতে থাকে, যেখানে সে এক রোমাঞ্চকর অভিযানে বেরিয়েছে এবং যে কোনো মূল্যে বেঁচে থাকার চেষ্টা করছে। রিচার্ড দূর থেকে ওই লোকগুলোর ওপর নজর রাখতে গিয়ে লক্ষ্য করে তারা একটি নৌকা তৈরি করছে। উদ্দেশ্য একটাই, এই দ্বীপে পৌঁছানো। কিছু সময় পর সেই লোকগুলো সত্যি দ্বীপে পৌঁছে যায়, আর সেখানে পৌঁছেই তারা সরাসরি সেই জায়গার দিকে রওনা হয় যেখানে নেশা জাতীয় উদ্ভিদের চাষ করা হয়। জায়গাটি দেখে ওই অচেনা লোকগুলো বেশ খুশি হয়ে যায়, কিন্তু তারা জানতো না সবচেয়ে বড় বিপদ ইতিমধ্যেই সেখানে অপেক্ষা করছে। দ্বীপের চাষিরা তাদের দেখতে পেয়ে যায়, তারা এই জায়গাটিকে পাহারা দিত। তাই কোনো দেরি না করে তারা অস্ত্র বের করে ওই 4 জন লোককে গুলি করে হত্যা করে। বেচারা রিচার্ড দূর থেকে পুরো ঘটনাটি দেখে একেবারে ভয় পেয়ে যায়। অর্থাৎ কোনো দয়া না দেখিয়ে ওই 4 জনকে মেরে ফেলা হয়। এরপরে একজন চাষি রিচার্ডকেও দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে অস্ত্র হাতে নিয়ে রিচার্ডের পেছনে ছুটতে শুরু করে। রিচার্ডও তখন প্রাণপণে দৌড়াতে থাকে। সৌভাগ্যবশত ওই চাষির পা একটি পশু ধরার ফাঁদের মধ্যে আটকে যায়। ফলে রিচার্ড সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায়। সে সরাসরি কাবিলার লোকেদের কাছে ফিরে যায়। তবে সবার সামনে না গিয়ে প্রথমে রিচার্ড ও নসি ইথানের কাছে যায়। তখন নসি ও ইথান আবারও একসঙ্গে হয়ে গেছে। আর রিচার্ড জানতে পারে যে লোকটি আগে হাঙরের আক্রমণে গুরুতর আহত হয়েছিল সেও এখনও এখানেই রয়েছে। রিচার্ড নসি ও ইথানকে বোঝায় তাদের এই দ্বীপ থেকে বেরিয়ে যেতে হবে, কারণ জায়গাটি দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে তাদের পুরো ঘটনাটি জানায়, কিভাবে কয়েকজন বাইরের মানুষ দ্বীপে এসেছিল এবং কিভাবে চাষিরা তাদের নির্মমভাবে হত্যা করেছে। রিচার্ডের আশঙ্কা ছিল খুব শীঘ্রই ওই চাষিরা তাদের মেরে ফেলতে পারে। তাই সে সবাইকে বোঝায় তাদের দ্বীপ ছেড়ে আবার শহরে ফিরে যাওয়া উচিত। প্রথমে রিচার্ড নসি ও ইথানকে চলে যেতে বলে। তারা সমুদ্র তীরের দিকে চলে যায়, কিন্তু রিচার্ড সেই গুরুতর আহত লোকটিকে এভাবে পড়ে থাকতে দেখে পারছিল না। তাই সে তার কষ্টের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। তার মুখ ও নাক চেপে ধরে রিচার্ড তার জীবন শেষ করে দেয়। রিচার্ডের মতে এটাই হয়তো তার জন্য সবচেয়ে সহজ মৃত্যু ছিল। কিন্তু ঠিক পরের মুহূর্তেই পেছন থেকে কেউ রিচার্ডের মাথায় আঘাত করে। রিচার্ড সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, তখন সে সামনে দেখতে পায় সে চাষিদের নেতাকে। ততক্ষণে কাবিলার প্রায় সবাই সেখানে জড়ো হয়েছে। চাষিরা জানায় এই দ্বীপে আরও অনেক বাইরের মানুষ আসছে, অথচ শুরু থেকেই তাদের স্পষ্টভাবে বলা হয়েছিল এই দ্বীপে তাদের ছাড়া আর কোনো মানুষ আসতে পারবে না। তার উপর তাদের হাতে সেই ম্যাপটিও ছিল যেটি রিচার্ড তৈরি করেছিল। চাষিদের নেতা এবার শেলের ওপরও প্রচণ্ড রেগে যায়, কারণ সে আগেই বলে দিয়েছিল এই দ্বীপে তাদের ছাড়া আর কেউ আসবে না। তাহলে এই ম্যাপগুলো তৈরি করা হলো কেন, আর এত মানুষই বা দ্বীপে আসছে কিভাবে? এরপর যখন চাষিরা জানতে পারে যে রিচার্ডই আসল ম্যাপটির একটি ডুপ্লিকেট তৈরি করে অন্যদের দিয়েছিল, তখন তাদের রাগ আরও বেড়ে যায়। চাষিদের নেতা সঙ্গে সঙ্গে একটি পিস্তল বের করে তাতে একটি গুলি ভরে দেয়। তারপর সেই পিস্তলটি সেলের হাতে দিয়ে একটি শর্ত দেয়। সে বলে, সেল যদি প্রথমবারই রিচার্ডকে গুলি করে হত্যা করতে পারে তাহলে সবকিছু ঠিক থাকবে, কিন্তু যদি সে রিচার্ডকে হত্যা করতে না পারে তাহলে সেল সহ সবাইকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। রিচার্ডকে শক্ত করে ধরে রাখা হয়। সেল কোনো কিছু না ভেবেই পিস্তলটি রিচার্ডের দিকে তাক করে। এখন পুরো বিষয়টি ভাগ্যের উপর নির্ভর করছিল, পিস্তলের চেম্বারে সত্যি গুলি আছে কিনা। সেল ট্রিগার টেনে গুলি চালিয়ে দেয়, কিন্তু ভাগ্যবশত চেম্বারে কোনো গুলি ছিল না। ফলে রিচার্ড প্রাণে বেঁচে যায়। তবে এই ঘটনার পর সেখানে থাকা প্রায় সবারই সেলের ওপর থেকে বিশ্বাস উঠে যায়। তাদের মনে হতে থাকে সেল যদি একজন বাইরের মানুষকে এভাবে হত্যা করতে পারে তাহলে ভবিষ্যতে তাদেরও ছেড়ে দেবে না। তাই সবাই রিচার্ডের সঙ্গে সেই দ্বীপ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সমুদ্র তীরে থাকা নৌকাগুলো ব্যবহার করে তারা সবাই দ্বীপ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তারা প্রতিজ্ঞা করে জীবনে আর কখনো এই দ্বীপে ফিরে আসবে না, কারণ তারা বুঝে গিয়েছিল দ্বীপটি যতটা সুন্দর শান্ত ততটাই ভয়ঙ্কর এবং প্রাণঘাতী। এরপরে এই ঘটনার কয়েক মাস কেটে যায়। রিচার্ডও আবার নিজের স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসে, কিন্তু সেই দ্বীপে কাটানো মুহূর্তগুলো সে কখনোই ভুলতে পারবে না।
দ্বীপের স্বচ্ছ নদী, অপূর্ব সুন্দর প্রকৃতি এবং চোখ ধাঁধানো দৃশ্যগুলো বারবার তার মনে পড়ে। একদিন রিচার্ড নিজের মেল বক্স খুলে দেখতে পায় নর্সি তাকে একটি ইমেল পাঠিয়েছে। ইমেলটি খুলতে রিচার্ড অবাক হয়ে যায়। তার মধ্যে ছিল সেই দ্বীপে তাদের কাটানোর সময়ের সমস্ত ভিডিও ফুটেজ। ভিডিওগুলো দেখে রিচার্ড খুব খুশি হয়ে যায় এবং পুরনো সব স্মৃতি আবার তার চোখের সামনে ভেসে ওঠে। আর এভাবেই আমাদের এই গল্পটি শেষ হয়ে যায়।